করব টেন্সের ব্যাপারে। নেক্সট আমরা আলোচনা করেছিলাম সেন্টেন্স ব্যাপারে আলোচনা হয়েছে এবং ক্লিয়ার হয়ে গেছে সব কিছু। আজকে আমরা আলোচনা করব টেন্স। তো টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়, টেন্স কয় প্রকারের হয়, এগুলো আমরা জানবো এবং টেন্স থেকে যে আমরা খুব সহজে টেন্সের থেকে ট্রান্সলেট করতে পারবো। এবং আমাদের প্রত্যেকটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে যে কেউ ট্রান্সলেশন দেখ বা আমরা যাতে স্পিক করতে পারি, আমরা কথা বলতে পারি, সেই জন্য আমাদেরকে এই ট্রান্সলেশনগুলো শেখা, এই গ্রামারগুলো শেখা। এবং আমরা এই পরবর্তী নেক্সট ভিডিওতে আলোচনা করব গ্রামার বাদ দিয়ে কীভাবে ট্রান্সলেশন করা যায়। গ্রামার বাদ দিয়ে আমরা যে হয়তো গ্রামার জানে না, সে কীভাবে ট্রান্সলেশন করবে? গ্রামার জানতে জানতে তো অনেক দিন লেগে যাবে। তো হয়তো সে চাইছে যে খুব তাড়াতাড়ি আমি ইংলিশ শিখতে চাই, খুব গ্রামার না জেনে। যারা হয়তো গ্রামার জানে না তাদের জন্য নো টেনশন, আমি এই টপিকটার ব্যাপারে একটা নতুন ভিডিও করব, নেক্সট পরের ভিডিওতে করব এর যে ভিডিওটা। সো যারা গ্রামার জানে না তাদের নিয়ে কোনো টেনশন, এবং যারা গ্রামার নিয়ে আলোচনা করছো যে গ্রামার থেকে আমি খুব সহজে কীভাবে ট্রান্সলেশন করব, গ্রামার শিখে আমি কীভাবে একের পর এক অন্য অন্য ট্রান্সলেশন কীভাবে করব। যেমন টেন্সের তো 3টে ভাগ আছে না, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। সো প্রথমে যারা গ্রামার নিয়ে করছো তাদেরকে আমি বলি, তোমাদেরকে জানতে হবে যে কোনটা কোন সময়। আমাদের টেন্স মানে কি? টেন্স হচ্ছে টেন্সের যে কালটা, টেন্স মানে হচ্ছে কাল, একটা সময়কে বোঝানো। ভার্বের যে শেষ ক্রিয়া, ভার্বের ক্রিয়ার যে সময়টা, ওই সময়টা আমাদেরকে বুঝতে হবে যে এটা কোন সময় চলছে, এবং কিছু জিনিস যেমন প্রেজেন্ট টেন্স আছে। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল, আমাদেরকে ধরতে হবে যে এটা বর্তমান সময়। তো আমরা কিভাবে বর্তমান সময় বলে জানবো, এবং কিভাবে বুঝতে পারবো যে এইটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এবং কিভাবে জানবো যে এটা ফিউচার টেন্স, পাস্ট টেন্স। সো প্রথমে বলি টেন্স কাকে বলে। আজকের টপিক আমাদের টেন্স। সো টেন্সের নিয়ে আলোচনা করি। টেন্স তাকেই বলে যখন কোনো ক্রিয়ার সময়, যখন কোনো ক্রিয়ার যে আমরা সময়টাকে বুঝতে পারি, যে ক্রিয়ার যে সময়টা, যেটা ফিউচার টেন্স না পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স, এই যে ক্রিয়ার সময় কালকে বোঝানো, এই যে কাল, টেন্স মানে হচ্ছে কাল, একটা কাল বোঝানো, একটা সময় বোঝানো, ওই সময় বোঝানোটাই হচ্ছে টেন্স। সো টেন্সের তিনটি ভাগ। এক নাম্বার হচ্ছে টেন্সের 3টি ভাগ। এক নাম্বার হচ্ছে প্রেজেন্ট টেন্স, দুই নাম্বার হচ্ছে পাস্ট টেন্স, আর 3 নাম্বার হচ্ছে ফিউচার টেন্স। সো এক নাম্বার হচ্ছে প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, পাস্ট মানে হচ্ছে অতীতকাল, আর ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎকাল। সো আমাদেরকে জিনিসটা বুঝতে হবে যে প্রেজেন্ট টেন্স কাকে বলে, পাস্ট টেন্স কাকে বলে, এবং ফিউচার টেন্স কাকে বলে। সো আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট টেন্সের ব্যাপারে। তো প্রেজেন্ট টেন্স জিনিসটা কি আমরা আজকে আলোচনা করব। তো প্রেজেন্ট টেন্স ওটাই যখনই আমরা দেখো, প্রেজেন্ট টেন্সের এই যে কাল বা সময় কোনো জিনিসটা মুখস্থ করার জিনিস নয় যে এগুলো আমরা মুখস্থ করে নিলাম, হয়ে গেল। সময়কে আমাদেরকে বুঝতে হবে যে সময়টা কখন কোনটা চলছে। আমাদেরকে যেমন কেউ যদি আমাকে বলে যে আমি বাড়ি যাব, মানে কি আমি যাব, এখনো যাইনি, এখানেই আছি, যাব ভবিষ্যৎকাল, আমি যেতেও পারি নাও যেতে পারি, এখনো ছেলেটি আছে, ও কিন্তু বাড়ি যায়নি। এবং
প্রেজেন্ট টেন্স যেটা, প্রেজেন্ট টেন্স মানে আমি ভাত খাই, আমি ভাত খাই মানে কি, সে খায়, সে, এই যে আমি ভাত, সে এখন কিন্তু খায় না, সে খায় মানে কাজটি করে, ও সে ভাত খায় মানে হচ্ছে তোমার কি বলবো, কাজটি কি বলবো, কাজটি চলেনি, যেমন সে ভাত খায়, সে কাজটি করে, সে খেলা করে, এই যে এই সব জিনিসগুলো, এই সব জিনিসগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। সে খেলা করে, আমি ফুটবল খেলি, আমি ফুটবল তৈরি করি, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স, যেটা হচ্ছে বর্তমান কাল, এখনের যে কাজ হচ্ছে, সিচুয়েশন, এখনের যে আমাদের বর্তমান যে সিচুয়েশন, সেই যে সিচুয়েশনটা যেটা ঘটছে, সেই জিনিসগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। আমরা হয়তো আমি ক্লাস করাই, এই যে এইটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আমি ক্লাস করাই, এই যে আমি ক্লাস করাচ্ছি, এইটা একটা প্রেজেন্ট টেন্স, এই যে আমি কাজটি করছি, এইগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। এবার আমি যদি বলি যে কালকে আমি ক্লাস করিয়েছিলাম, মানে কি তোমরা কি বুঝলে, যে গতকালকে ক্লাস হয়ে গেছে। এবার গত এবং আগামীকাল আমি ক্লাস করাবো, মানে আগামীকাল আমি ক্লাস করাবো, এখনো করাইনি, আগামীকাল একটা অন্য টপিক হিসাবে একটা ক্লাস করাবো। সো ওই টপিকটা আমি এখনো করাইনি, তো নেক্সট দিন আমি করাতেও পারি, না করাতে পারি, এটা একটা ফিউচারের ব্যাপার, ভবিষ্যতের ব্যাপার। হয়তো আমার হঠাৎ শরীর খারাপ হয়ে গেলো, তো ক্লাসটা আমি করাতে পারলাম না। হয়তো আমি কোথাও আটকে গেলাম, বাইরে আটকে গেলাম, আসতে পারছি না, তো ক্লাসটা হয়তো বন্ধ থেকে, এই যে এগুলো ভবিষ্যতের ব্যাপার। ভবিষ্যতে কি হবে, জিনিসটা যখনই একটা ভবিষ্যৎ বোঝাবে না, সেইটা হচ্ছে ফিউচার। এবং যখনই আমরা বর্তমান, এখন কিছু করব, এখন যে কাজ করছি, সেই সব জিনিসগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো প্রথমে বলে রাখি, প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ, প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ। এক নম্বর প্রেজেন্ট এক নম্বর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, এক নম্বর প্রেজেন্ট ইনডিফিনাইট। দুই নম্বর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তিন নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আর লাস্ট যেটা হচ্ছে 4 নম্বর, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো আজকে আমরা প্রেজেন্টের একটি আলোচনা করব, যেটা হচ্ছে 1 নম্বর বিষয়টা। খুব আস্তে আস্তে আমাদেরকে বুঝতে হবে, গ্রামার জিনিসটা এমন, গ্রামার জিনিসটা মুখস্থ করার নয়, মুখস্থ করা হচ্ছে এইগুলো, যেমন টেন্সের 3টি ভাগ, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এই যে ভাগগুলো। এবং প্রেজেন্ট টেন্সের যে ভাগ, 4টি ভাগ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই জিনিসগুলো হয়তো তোমরা মুখস্থ করবে, খুব সহজে মুখস্থ করে নেবে, কিন্তু এই যে কোনটা কোন সময়, এই যে কোনটা কোন সময় যদি একটিবার বুঝে নাও না, তো টেন্স মানে টেন্স করাটা খুবই সহজ। এবং টেন্সের যে ট্রান্সলেশন, আমরা যে কোনো ট্রান্সলেশন খুব সহজে করে দিতে পারবো, যে কোনো ট্রান্সলেশন। তো আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে প্রেজেন্ট টেন্স মানে কি। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে এই যে বর্তমান সময় যে আমরা কাজ করি, আমি খেলা করি, আমি খাই, আমি ঘুমাই, এই যে সব জিনিসগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো আমরা প্রথমে বুঝবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যাপারে। আর নেক্সট আমরা পরে একটা আলোচনা করব, যেটা ছোট আমরা ভিডিওতে দেখবো, যে একসঙ্গে যদি একেবারে তোমরা যদি মানে দেখো না, তো সহজে বুঝতে পারো না। কিন্তু তাই আমি একটা ডিসাইড করেছি যে ছোট ভিডিও করব। আর 1 নম্বরে প্রথমে আমরা আলোচনা যেমন আজকে করব প্রেজেন্ট টেন্স, আর নেক্সট টপিক থাকবে আমাদের পাস্ট টেন্স, আর তারপর আবার টপিক থাকবে ফিউচার টেন্স। তো প্রথমে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যাপারে আলোচনা করব আজকে।
প্রথম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলেন? বর্তমান কালে যে সব কাজ সম্পূর্ণ হয়, বর্তমান কালে যে সব কাজ সম্পূর্ণ হয় সেইটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মানে কোনো নির্দিষ্ট সময় থাকে না, যে কাজে কোনো নির্দিষ্ট সময় থাকে না, অনির্দিষ্ট সময়ে তাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেটা এর কোনো নির্দিষ্ট সময় বলতে না, প্রেজেন্ট টেন্স মানে আমি খেলা করি, সে কখন করে এটা তো বলেনি যে আমি বিকেল 4টায় খেলা করি, আমি দুপুর 5টায় খেলা করি, আমি গতকাল করেছিলাম, এইটা তো কোনো বলেনি, টাইম নেই। তো অনির্দিষ্ট সময়ে যে সব জিনিসগুলো হয় সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কয়েকগুলো বেশ নিয়ম আছে, যেটি হচ্ছে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে বাংলা এর ভার্বের সময়টা আমরা যদি বুঝতে পারি তো সব কিছু জলের মতো সহজ। তো প্রথমে আমাদেরকে দেখতে হবে যে ভার্বটা এর প্রেজেন্ট না কন্টিনিউয়াস না প্রেজেন্ট পারফেক্ট না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আজকে যত যা প্রেজেন্ট ইনডিফিনিটের যে নিয়মগুলো সব আলোচনা করব। তো প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট কাকে বলে সেটা তো হয়ে গেল। এবার সেকেন্ড হচ্ছে আমাদের বাংলা রূপ। আমাদের বাংলা রূপ হচ্ছে করি, করো, খাই, যাই, আমাদেরকে সেন্টেন্সে যে প্রেজেন্ট ইনডিফিনিট যে টেন্স, যেটা বাক্যটা আমরা কিভাবে বুঝবো? যে কোনো জিনিসের যদি লেখা থাকে যে করি, করো, যাই, খাই ইত্যাদি এইরকম ওয়ার্ডগুলো যদি লেখা থাকে তো সেইটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা যেটা সহজে বুঝতে পারবো, যেমন আমি স্কুল যাই, আমি খেলা করি, আমি ভাত খাই, এই সব জিনিস, এই যে সেন্টেন্স, এই বাক্যগুলো যেখানে থাকবে সেটাই সহজে বুঝে নেবে যে এটা ইনডিফিনিট টেন্স। তো ইনডিফিনিট টেন্সের যে প্রথমে বললাম যে করি, করো, খাই, যাই ইত্যাদি এই সব ওয়ার্ড যদি থাকে তো সেইগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিটে আরেকটা গঠন আছে যেটার থেকে আমরা খুব সহজেই সেন্টেন্সটা তৈরি করতে পারবো। এই যে আমাদের গঠন, এই গঠনটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে সাবজেক্ট, নেক্সট আমাদের ভার্ব, এরপর অবজেক্ট। সো প্রথমে আমাদের সাবজেক্ট, তারপর সেকেন্ড হচ্ছে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ থাকবে। প্রেজেন্টের সময় প্রেজেন্টে যে প্রেজেন্ট ইনডিফিনিট যে বাক্যগুলো না সবগুলোতে এস বা ইএস যোগ হবে, এবং এস কোথায় যোগ হয়, ইএস কোথায় যোগ হবে সেটা পড়ে যাচ্ছি। তো তারপর নেক্সট হচ্ছে অবজেক্ট, তারপর হচ্ছে অবলিক আদার্স। তো এই যে আমাদের এই ভার্বটা হচ্ছে আমাদের মূল। এই ভার্বটাকে আমাদেরকে চেনা, যে ভার্ব যদি আমরা চিনে যাই তো খুব সহজে আমরা একটা সেন্টেন্সকে ধরতে পারবো যেটা প্রেজেন্ট না ইনডিফিনিট না প্রেজেন্ট না পাস্ট না ফিউচার। এই ভার্বটা যদি আমরা ধরতে পারি সহজে আমরা বুঝতে পারবো যেটা কোন টেন্সে যাচ্ছে।
তো প্রথমেই যেমন প্রেজেন্ট ইনডিফিনিটে একটা যেমন উদাহরণ দিচ্ছি, যেমন আমি খেলা করি, আমি খেলা করি, আর যেমন সে ভাত খায়, সেই খেলা করে, এই সব জিনিসগুলো। প্রথমে যেমন আমি লিখছি আমি খেলা করি, তোমরা সব সময় একটা জিনিস মাথায় লক্ষ্য রাখবে, বাংলাতে কি আমি খেলা করি, বাংলাতে আমাদের ভার্ব কোথায় বলো তো? ভার্ব আমাদের এই যে করি, এই যে করি, এই যে খেলা করি, খেলা করিটা হচ্ছে ভার্ব। তো আমাদের প্রথমে দেখতে হবে বাংলাতে ভার্ব সবসময় শেষে থাকে, ভার্ব সবসময় শেষে, এবং ইংলিশ বাক্যতে, ইংলিশ সেন্টেন্সে সবসময় ভার্ব মাঝে হয়। তো আমাদেরকে, তোমরা যদি অনেক সময় যে এই স্ট্রাকচারটা হয়তো ভুলে গেলে, এই স্ট্রাকচারটা মুখস্থ তো অবশ্যই রাখবে, অবশ্যই। যদি এই স্ট্রাকচারটা মুখস্থ যদি না রাখো, এই স্ট্রাকচার যদি নিয়মে বাইরে যাও না, সেন্টেন্সটি ভুল হয়ে যাবে। তো প্রথমে কেউ যদি হয়তো এই স্ট্রাকচারটা মনে নেই, সেই সিচুয়েশনে কি করবে, আমাদের যে ভার্ব আছে না, প্রথমে তোমাদেরকে তো বলে রাখছি, বাংলা বাক্যে ভার্ব সবসময় শেষে এবং ইংলিশ বাক্যে ভার্ব সবসময় মাঝে। যেটা আমরা করি, করা, এই যে কাজ, কাজ, খেলা করা, খেলা করাটা কি একটা কাজ না, এই কাজটা সব সময় বাংলা বাক্যে শেষে এবং ইংলিশ বাক্যে মাঝে হয়। তো আমাদেরকে প্রথমে শুধু মূল টপিক আসি। প্রথমে এই যে আমি, এটা হচ্ছে কর্তা, এটা হচ্ছে কর্তা, যার সম্বন্ধে আমরা কাজ করি, যে কাজ করে, যে কাজ করে সে হচ্ছে কর্তা, এবং ও কি কাজ করছে সেইগুলো হচ্ছে অবজেক্ট, যেটা হচ্ছে কর্ম, যে এ কি কাজ করছে, খেলা করে, এই যেগুলো মানে কি বলো, অবজেক্ট, কর্মগুলো। তো প্রথম আমাদের কর্তা, কর্তা কে আছে? আমি। এবং লাস্ট আমি কি বললাম, আমাদেরকে বাংলার যে ভার্ব আছে না, বাংলার ভার্বকে আমরা প্রথমে মাঝে নিয়ে আসবো, সরি। তো আমরা প্রথমে কি বললাম, যে বাংলা ভার্বটাকে আমরা সবসময় মাঝে নিয়ে আসবো। তো এইখানে বাংলা ভার্ব হচ্ছে খেলা করা, খেলা করা। প্রথমে আমাদের কি হলো, সাবজেক্ট, আর সেকেন্ড কি হলো, ভার্ব, খেলা করা। এবার দেখো, এইটা হয়তো সিম্পল, এইটা তোমরা এই এক্সাম্পলটা থেকে হয়তো সহজে বুঝতে পারবে না, যে ভাই এই যে খেলা করি উপরেরটা আর এইটার মধ্যে তো দুটোই সেম, জিনিসটা দেয় কি হলো, আমরা তো বুঝতে পারছি না যে এইটার মধ্যে কোনটা এবার মাঝে কি করে ঢুকলো। হয়তো খেলা করা, করাটা হয়তো তুমি বলবে যে মাঝে আসতে পারে, যে এই যে সব সময় তো ভার্ব যেমন মাঝে থাকে না, তো করাটা ভার্ব মাঝে নিয়ে আসতে হবে। তো এইটার মধ্যে ভার্ব শুধু এই করাটা নয়, খেলা করা, এই দুটো হচ্ছে ভার্ব, খেলা করা, এই দুটো হচ্ছে ভার্ব, এবং এই দুটো ওয়ার্ড একসঙ্গে মিলে বসবে। সে আই প্লে, PLAY, আই প্লে। সো আমরা খেলা, আমি খেলা করি, আই প্লে মানে আমি খেলি বা খেলা করি, এইটা। এবার নেক্সট যেমন আরেকটা এক্সাম্পল দিই, তাহলে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি ফুটবল খেলি। তো আমি ফুটবল খেলি, এইখানে আমাদেরকে দেখতে হবে বাংলায় কি, আমরা বাংলায় লাস্টে সব সময় ভার পাচ্ছি, এই যে আমি ফুটবল খেলি। আমাদের মূল কে, আমাদের মূল যেটা মাথা, আমাদের মূল হচ্ছে মাথা, মাথা কে আমাদের, এই যে ট্রেন, এটা হচ্ছে একটা ট্রেন, এই ট্রেনের আমাদের মাথা কে, প্রথম হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট যেদিকে যাবে সেদিকে করবে। এবং নেক্সট হচ্ছে ইঞ্জিন, যেটা হচ্ছে এই যে খেলি, এই ভার্বটা, এই ভার্ব হচ্ছে আমাদের মূল,
এই ভার্ব হচ্ছে আমাদের ইঞ্জিন। এই যখনই মাথা তো যেমন এইটাকে বলা হয় হ্যান্ডেল, এইদিকে যেদিকে যাবে সেদিকে বাকি সব বগিগুলো যাবে। এবং তারপরে আমাদের হচ্ছে মেন ইঞ্জিন। ইঞ্জিন এইবার চেঞ্জ ধরবে না, যখন হয়তো স্পিড হয়, যখন স্লো হয়, সেই মোমেন্টগুলো চেঞ্জ ধরবে। তো স্লো মুভমেন্ট এবং স্পিড মুভমেন্ট কোনগুলো, যেমন হচ্ছে এই যে আমরা বললাম প্রেজেন্ট ইনডিফিনাইট, এবং বললাম ফিউচার, প্রেজেন্ট, ফিউচার এবং পাস্ট, এই যে এইগুলো এক একটা বলবো একটা ইঞ্জিনের গিয়ারের ধাপ। সো প্রথমে তোমাদেরকে সহজভাবে বুঝে, তো আমাদের কি খেলা, খেলার হচ্ছে আমাদের ভার্ব। তো এই ভার্বটা সবসময় বাংলাতে সবসময় শেষে থাকে, এবং ইংলিশ বাক্যে সব সময় মাঝে থাকে। তো আমাদেরকে যে ভার্বটা ইংলিশে করতে গেলে, ইংলিশে ট্রান্সলেশন করতে গেলে ভার্বটা আমাদেরকে সব সময় মাঝে নিয়ে আসতে হবে। তা আমি প্রথমে বাংলায় বোঝাই। প্রথমে আমি যেমন আনলাম, আমি সাবজেক্টটাকে আনলাম যেটা কর্তা। এইবার আমি কি বললাম যে ইংলিশ বাক্যে আমাদের ভার্ব সবসময় মাঝে আছে, তাহলে আমাদের এখানে ভার্ব কোনটা, খেলি। খেলিটা হচ্ছে ভার্ব। এবং তারপরে কি আছে আমাদের কর্মটা, ফুটবল। এটা হচ্ছে ক্রিয়া, খেলাটা হচ্ছে ক্রিয়া। ফুটবল। তো এইভাবে আমরা প্রত্যেকটা সেন্টেন্স করব, আমি খেলি ফুটবল, আমি খেলি ফুটবল। তো এইভাবে আমরা প্রত্যেকটা সেন্টেন্স তৈরি করব। যারা সহজেই বুঝে যাবে তারা ডাইরেক্ট এরকম ভাবে করবে। যার প্রথমে সাবজেক্ট ইংলিশে লিখে দিলাম, এবং ভার্ব কি আছে, ভার্ব হচ্ছে খেলি, এবং অবজেক্ট ফুটবল। তো এইভাবে করবো। আর যারা সহজে বুঝতে পারছো না তারা প্রথমে, যারা একদমই গঠনে হয়তো ভুলে গেছো, বা গঠন তুমি ঠিকটা ধরতে চাও না, গঠনের যে নিয়মটা সেই রকম যদি কেউ করো, তো প্রথমে কি করবে, সাবজেক্ট নিয়ে এলে, যেমন আমিটাকে প্রথমে নিয়ে এলে, এবং খেলা যেটা ভার্বটা মাঝে নিয়ে এলে। এই যে এটা কর্তা, এই যে এই কর্তা বলছি, কর্মটাকে তুমি ক্রিয়াটাকে তুমি মাঝে নিয়ে এলে, এবং কর্তা যেটা কর্মটাকে তুমি শেষে দিলে। সব সময় এই নিয়মটাই হয়। তো প্রথমে আমি হচ্ছে আই, এবং সেকেন্ড হচ্ছে আমাদের ভার্ব হচ্ছে এখানে খেলি, আই প্লে। আর সেকেন্ড হচ্ছে আমাদের, থার্ড হচ্ছে ফুটবল। সো কি হলো, সেন্টেন্সটা খুব সহজে হয়ে গেল, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। ওকে। সো এরপর আর একটা এক্সাম্পল দিচ্ছি। আমি স্কুল যাই, আমাদের বাংলা ভার্ব কোথায় আছে, যাওয়াটা। বাংলা ভার্ব কোথায়, ভার্ব হচ্ছে যাওয়া। তো আমরা কি করব, যাওয়াটা এই যে ভার্ব আমরা সবসময় মাঝে নিয়ে আসবো। সো প্রথমে আমাদের কর্তা আমি, এরপর আমাদের কি আছে ভার্বটাকে যেটা কর্ম, এই ক্রিয়াটাকে আমরা সবসময় মাঝে নিয়ে আসবো। ইংলিশ সেন্টেন্স করতে গেলে প্রত্যেকটা এরকম ভাবে করতে হবে। তো আমরা মাঝে নিয়ে আসবো, আমি যাই স্কুল, আমি যাই স্কুল। এইবার খুব সহজে আমরা করবো, আই বসিয়ে দিলাম এই জায়গাতে, যাই গো। এইবার হচ্ছে স্কুল, কোথায় যাচ্ছি, স্কুলের দিকে যাচ্ছি। দিকে বা প্রতি থাকলে আমাদের যেমন প্রিপোজিশন, নেক্সট আমরা আলোচনা করবো প্রিপোজিশন। যখন আলোচনা করবো তো কোথায় ইন বসে, টু বসে, ইনটু কোথায় বসে, উইথ কোথায় বসে, এগুলো আমরা আলোচনা করবো। তো আমরা প্রথমে দেখি, আমি যাই স্কুল, কোথায় যাই, স্কুলের দিকে যাচ্ছে, তাহলে আই গো টু স্কুল, আই গো টু স্কুল। তো আমরা কি দেখতে পেলাম যে যাই আমাদের ক্রিয়া বাংলাতে সব সময় শেষে থাকছে, এবং ইংলিশে কি হচ্ছে, সেটি মাঝে চলে আসছে। এটাই হচ্ছে সব দিনের নিয়ম। এই নিয়মটা যদি আমরা বেশ ভালোভাবে ফলো করি, প্রত্যেকটা সেন্টেন্সে কিভাবে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করব, সেগুলো সব কিছু আমরা পারবো। এভাবে প্রত্যেকটা জরুরি। এবার যদি নেক্সট আমরা দেখব,
যেমন সে স্কুল যায়, সে স্কুল যায়। প্রথম কি আছে আমাদের সাবজেক্ট আছে, সাবজেক্ট কি হি। নেক্সট কি আছে ভার্ব আছে, ভার্ব আমাদের কি এনে যাওয়া, তাহলে হি গোজ টু, সেকেন্ড হচ্ছে থার্ড হচ্ছে অবজেক্ট স্কুল, হি গোজ টু স্কুল। এইবারে বলি এইখানে আমরা কি করলাম, আই গো টু স্কুল, আমি স্কুল যাই। নেক্সট আমাদের সেন্টেন্সটাকে কি করলাম, হি গোজ টু স্কুল, সে স্কুল যায়। এইবার বলতে পারো যে ভাই এইখানে যে গো হলো, এইখানে গো GOES হলো, কারণ কি জন্যে, এটা কোনো কজ রিজন তো থাকবে না। তো এইটার রিজন হচ্ছে একটাই, যে এইটাও ভার্ব এইটাও ভার্ব, এইটা মানেও যাওয়া এইটা মানেও যাওয়া। তো এইটার মানে এইটার ক্ষেত্রে গো হলো, এইটার ক্ষেত্রে গোজ কেন হলো সেটাই বলি। প্রথমে আমাদেরকে দেখতে হবে যে সাবজেক্ট আমাদের যে কর্তা না, কর্তাটা দেখতে হবে যে ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন না থার্ড পারসন। যদি ফার্স্ট পারসন হয়, যদি ফার্স্ট পারসন হয় তাহলে গো গোয়ে থাকছে, যেমন আমি, আমরা, এই সব জিনিসগুলো, আমি, আমরা, আমার, এই সব জিনিসগুলো হচ্ছে ফার্স্ট পারসন। এবং ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন কোনগুলো থার্ড পারসন, ওটা ভিডিও আলাদা করে বানিয়ে দেবো, সেটা তুমি দেখে নিতে পারো। এবং এখন যেমন যেটা বলছি, যেটা নিয়ে আলোচনা করছি সেটা আলোচনা হোক। তো প্রথমে আমাদেরকে দেখতে হবে যেটা ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন না থার্ড পারসন। তো এই থার্ড পারসন যদি হয়, থার্ড পারসন যদি কোনো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এই ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এস বা ইএস যোগ করতে হয়। সো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, হিটা থার্ড পারসন। সো থার্ড পারসন হি মানে সে, একজন বোঝাচ্ছে, একজন। যদি বলতো যে দে মানে তারা, তো দে মানে তারা, তারা যদি হতো, তারা মানে কি অনেকগুলো, অনেক লোক মিলে একজন আছে সেইটা হচ্ছে তারা। এবং এইখানে কি হি মানে সে, সে হচ্ছে একজনে, একটি মানুষ, তার জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইএস যোগ করতে হয়। এইবার বলি এস বা ইএস কোথায় আমরা এস যোগ করব, কোথায় ইএস যোগ করব, এইবার বলি। সো এইটা দেখো, ওইটা আমি নেক্সট একটু পরে বোঝাচ্ছি, একটু পরে যখন এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল করার সাথে সাথে যদি বুঝো তাহলে তোমাদের বেশ মাথায় ভালো করে ঢুকবে এবং সহজে বুঝতে পারবে জিনিসটা। তো আমরা জানলাম যে কোথায় এস বসে কোথায় ইএস বসে। যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বা ইএস বসে। এইবার নেক্সট আমরা আলোচনা করবো এস কোথায় বসে আর ইএস কোথায় বসে। যেমন হচ্ছে সে ভাত খায়, সে ভাত খায়। তো প্রথমে কি আছে আমাদের সাবজেক্ট আছে হি, নেক্সট আমাদের কি আছে ভার্ব খাওয়া ইট, ইট। তারপর সেকেন্ড থার্ড নাম্বার কি আছে ভাত, রাইস। হয়ে গেল সিম্পল সেন্টেন্সটা, হি ইট রাইস। এইবার এই যে সাবজেক্ট আমাদের সাবজেক্ট আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো তখনই আমরা কি করব, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এস বা ইএস যোগ করব। তো প্রথমে বলি এস বা ইএস, এই দুটো আমরা কখন বুঝবো যে কোনখানে এস যোগ হবে কোনখানে ইএস যোগ হবে, সেইটা আমরা কিভাবে বুঝবো। তো তোমাদেরকে প্রথমে একটা মাথায় লক্ষ্য রাখতে হবে যে ভার্বের শেষে যদি ভাওয়েল থাকে তাহলে ই এস যোগ করব, এবং যদি ভার্বের শেষে যদি কনসোনেন্ট থাকে তাহলে এস যোগ করব, এস। সো আমাদের এখানে কি আছে, হি ইট রাইস, ইট ভার্ব, এই যে ভার্বের শেষে আমাদের কি আছে টিটা হচ্ছে কনসোনেন্ট।
তো কনসোনেন্টের পরে আমরা কি যোগ করব, এস যোগ করব, এস। হি ইটস রাইস। ওকে, সো এরপর দেখো 2 নম্বরে যেমন বললাম সে স্কুল যায়, হি গো টু স্কুল, সে স্কুল যায়। তো আমাদের এখানে সাবজেক্ট কি আছে, হি আছে। হি নিশ্চয়ই সাবজেক্ট, থার্ড পারসন হচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এক বচন। সো আমাদের এ হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন এক বচন। তো থার্ড পারসন এক বচন যদি হয়, সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমাদেরকে কি করতে হয়, এস বা ইএস যোগ করতে হয়। তো এস বা ইএস, এবার আমরা প্রথমে জানলাম এস এর ব্যবহার, কোথায় এস হয়। তো এখানে যদি সাবজেক্টে ভার্বের শেষে যদি কনসোনেন্ট থাকে তাহলে এস হয়, এবং সাবজেক্ট ভার্বের শেষে যদি ক্রিয়া থাকে তাহলে ইএস যোগ হয়। তো আমাদের এখানে গো, গোটা কি জিও, এই যে লাস্টের যে লেটারটা এটা ভাওয়েল না কনসোনেন্ট, ভাওয়েল। আমাদের ভাওয়েল কি কি আছে, এ আছে, ই আছে, ও, এ, ই, আই, ও, ইউ, এই যে পাঁচটা ভাওয়েল, পাঁচটার মধ্যে যদি ও থাকে, সো এই ভাওয়েলের শেষে আমরা ই এস যোগ করব, গোজ, হি গোজ টু স্কুল। এই হলো আমাদের আজকের টপিক। এই যে আজকে বিষয় যে আলোচনা করছি, সেই এই যে স্ট্রাকচারটা বেশ ভালোভাবে মাথায় রাখবে। এবং এই যে নোটটা, এই যে এটা বললাম, যেটা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বা ইএস যোগ হয়। তুমি ভাত খাও, প্রথমে কি আছে, আমাদের সাবজেক্ট আছে ইউ। নেক্সট আমাদের কি আছে, ভার্ব আছে, তাহলে খাওয়া, ইট। এইবার বলি ইউটা তো কোনো সাবজেক্ট, এইটা কোনো ফার্স্ট পারসন, এটা ফার্স্টও না থার্ড পারসন না। থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হতো তাহলে এস বা ইএস আমরা যোগ করতাম, কিন্তু এটা হচ্ছে সেকেন্ড পারসন, এখানে কোনো এস বা কোনো ইএস যোগ করার দরকার নেই। সো আমরা ইউ ইট, এর অবজেক্ট আছে আমরা রাইস, আর আই সি ইন, রাইস। তো এই হলো আমাদের সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কোনো ব্যাপারই না। এরকম ভাবে প্রত্যেকটা যদি ট্রান্সলেশন করো, প্রত্যেকটা বাংলা থেকে ইংলিশে যদি করো, তো কোনো কঠিনই মনে হবে না, খুব সহজ। শুধু তোমাদের একটা মাথায় খেয়াল রাখতে হবে, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের সঙ্গে ইএস যোগ, প্লাস অবজেক্ট অবলিক আদার্স। এবার নেক্সট, যেগুলো চিরন্তন সত্য, যে সব জিনিসগুলো চিরন্তন সত্য, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এই সব জিনিসগুলো, এই সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে ডোবে, চিরন্তন সত্য যে সব জিনিস বোঝায় সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেটা মানে কি বলবো, যে কোনো টাইম হোক, যেগুলো চিরন্তন সত্য সেগুলো সব সময় প্রেজেন্ট ইনডিফিনিট হয়। যেমন দা সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে। অর্থাৎ আমাদের সাবজেক্ট কি আছে, সূর্য। এবার দেখুন, সূর্য হচ্ছে আমাদের একটাই, সূর্য একটাই, সেই জন্য একে আমরা নির্দিষ্ট একটা জিনিস থাকে যে সূর্য একটাই, সেই জন্য নির্দিষ্ট যদি কোনো বোঝায় যে সব জিনিসগুলো, সেইগুলো হচ্ছে একটা নির্দিষ্ট জিনিস, বাচক জিনিস বলে, তার জন্য আমরা আর্টিকেল বসাবো, দা সান, দা সান, সূর্য। এরপর হচ্ছে আমাদের ভার্ব কি আছে, পূর্ব দিকে ওঠে, ওঠার হচ্ছে আমাদের ভার্ব, দ্য সান রাইজ
ভার্ব হয়ে গেল রাইজ, দ্য সান রাইজেস কোন দিকে ওঠে, ইন, পূর্ব দিকে ওঠে মানে পূর্বের মধ্যে ওঠে। সো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য কোন দিকে ওঠে, পূর্ব দিকে ওঠে। সিম্পল সেন্টেন্স। এইবার যেমন কোনো ঐতিহাসিক ঘটনা যদি বর্তমানকালে হয়, বর্তমানকালে যদি উঠে আসে, কোনো ঐতিহাসিক ঘটনা যদি বর্তমানকালে উঠে আসে, সেগুলির ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা করব। 2 নাম্বার হচ্ছে আকবর তো আমাদের কি আকবর রাজপুতদের মুখোমুখি হলো মানে হয়েছিল, এই জিনিসটা কি আমাদের পাস্টে পড়ছে। তো এখানে তো যেটা আমাদের ঐতিহাসিক বই তো লেখা থাকে না যে আকবর রাজপুতদের মুখোমুখি হয়েছিল এইটা তো লেখা থাকে না। তো আমাদের বই লেখা থাকে যে আকবর রাজপুতদের মুখোমুখি হলো। তো এই যে এইটা আমাদের পাস্টের জিনিস, তো পাস্টের জিনিস হলো, কিন্তু এইখানে বলা হয়েছে যে কোনো ঐতিহাসিক ঘটনা যদি বর্তমানে উঠে আসে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে তৈরি করতে পারি। তো প্রথমে আকবর, সেকেন্ড আছে কি আছে, ভার্ব এখানে কোনটা, মুখোমুখি হলো, মুখোমুখি হওয়াটা, ফেসেস, আকবর ফেসেস রাজপুত, আকবর ফেসেস টু রাজপুত। সো আমি আশা করি সবাই তো বুঝতে পারছো এবং খুব সহজেই বুঝতে পারছো, খুব সিম্পল সেন্টেন্স, কোনো বড় টপিক না, খুব সহজে আই হোপ তোমরা সবাই খুব সহজেই বুঝতে পেরেছো। এবং যদি আমার কোনো ভুল হয়ে থাকে এবং তোমরা যদি কোনো না বুঝতে পারছো, সেটা নিয়ে আমাকে কমেন্ট করে জানিও। সেই সেই টপিকটার বিষয়ে আমি আরও একটা নতুন ভিডিও বানার চেষ্টা করব এবং আলোচনা করব যে ওই টপিকটার সম্বন্ধে। যদি আমার কোনো ভুল হয়ে থাকে বা তোমরা কোনো জিনিসটা বুঝতে পারছো না, কোন জিনিসটা বুঝতে পারছো না, সেইটি আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এবং যদি তোমরা কমেন্ট করে জানাও তো আমারও বেশ ভালো লাগবে এবং আমি ওইটার বিষয়ে আবারও টপিকটার বিষয়ে আলোচনা করতে একটা মানে কি বলবো, একটা মন থেকে একটা ভালো লাগবে যে তোমরা আমাকে জানালে এবং জানানোর পর আমারও ভিডিওগুলো করতে ভালো লাগবে। এবং অবশ্যই যদি তোমার ভিডিওটা ভালো লাগে থাকে কমেন্ট করে জানিও এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। সো আজকে আমাদের টপিক হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং নেক্সট আমরা ধরবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, প্রেজেন্টের যে কন্টিনিউয়াস টেন্সের যে গঠন, রুল, নিয়ম সব আমরা আলোচনা করব এবং কয়েকগুলো এক্সাম্পল দেবো। আশা করি সবাই বুঝতে পারবে এবং খুব সহজে জিনিসগুলো করতে পারবো।